Bismillahirrahmanirrahim. Dear student, I am Muhammad Habibur Rahman, your English teacher of Joshore Government City College, Joshore. Would like to welcome to you all in my another online study program, especially for the students of SSC level. Today, I am going to discuss voice in English language. Actually, in English language, there are 4 stages: phonetics, morphology, syntax, and semantics. So, voice belongs to syntax. Syntax means sentence building. So, voice plays an inevitable part in building a sentence in a language. So, that is why it is very important to know about voice. So, in Bangla, voice means baccho. So, voice is the way of expressing verb in a sentence. তোমরা জানো একটা বাক্যের মূল যে শব্দ সেটা হলো ভার্ব, আর সেই ভার্বটা কিভাবে প্রকাশ হবে বা ভার্বের প্রকাশভঙ্গির নামই হলো বাচ্য বা ভয়েস। একইভাবে বাংলা গ্রামারে বাচ্য আর ইংলিশ গ্রামারে হচ্ছে ভয়েস। So that is why it is very important lesson for you. I think you will be more up and doing in participating in my class. So hope for the best, and before going to start I will show you a video. I think it will be very much understandable for you about voice. So let's enjoy the video first. And passive. In grammar, the voice of a verb describes its relationship with the subject, object, or any other element in a sentence. The verb can be in the active voice or in the passive voice. So তোমরা ভিডিওতে দেখতে পারলে এখানে কি লেখা রয়েছে যে ব্যাকরণের মধ্যে ভয়েস অফ এ ভার্ব, মানে একটা ভার্বের যে ভয়েস বা প্রকাশভঙ্গি এটা মূলত বর্ণনা করে, রিলেশনশিপ তৈরি করে কিসের সাথে? সাবজেক্ট, অবজেক্ট অথবা এনি আদার এলিমেন্ট ইন এ সেন্টেন্স। তার মানে হলো একটা সেন্টেন্সের মধ্যে তোমরা জানো সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব থাকে এবং অন্যান্য শব্দ থাকে। তা একটা সেন্টেন্সের বা একটা বাক্যের মূল বিষয় কিন্তু হলো ভার্ব। তোমরা সবাই জানো ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হতে পারে না, শুধুমাত্র ভার্ব দিয়ে কিন্তু একটা বাক্য হতে পারে, কিন্তু ভার্ব ছাড়া, ক্রিয়া ছাড়া কিন্তু কোনো বাক্যই হতে পারবে না। তাই একটা বাক্যের মধ্যে ভার্বের সাথে সাবজেক্ট এবং অবজেক্টের যে সম্পর্ক তৈরি করে বা তৈরি করার যে উপায়, সেই উপায়টাই হলো ভয়েস। তাহলে ভয়েসটা হলো যে ক্রিয়ার প্রকাশভঙ্গি, যার মাধ্যমে বোঝা যাবে যে কোনো বাক্যের সাবজেক্ট নিজে কাজ করে কি করে না। এই দুইটা জিনিস মূলত বোঝা যাবে ভয়েসের মাধ্যমে। আর তোমরা জানো যে ভয়েসটা হলো বেসিক্যালি এখানে আমাদেরকে দেখাবে ভার্বের সাথে সাবজেক্টের রিলেশনটা এবং অবজেক্টের রিলেশন, এবং এখানে আমরা দেখব যে সাবজেক্ট নিজে কাজ করে কি করে না। তোমরা উদাহরণটা দেখো, নিজে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, রাওহা লার্নস ইংলিশ সিনসিয়ারলি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রাওহা হলো সাবজেক্ট আর লার্নস হচ্ছে ভার্ব। তাহলে রাওহা ইংরেজি শেখে আন্তরিকতার সাথে বা ভালোভাবে। তাহলে এখানে রাওহা নিজেই দেখো, এই লার্নটা হলো ভার্ব, লার্নস সে শেখে, তাহলে শেখার কাজটা সাবজেক্ট নিজেই করছে, অতএব প্রথমটা হলো অ্যাক্টিভ সেন্টেন্স। পরেরটা দেখো, ইংলিশ ইজ লার্ন সিনসিয়ারলি বাই রাওহা। তারপর ইংরেজি শেখা হয় রাওহার দ্বারা আন্তরিকতার সাথে। তাহলে এখানে পরের সেন্টেন্সে তোমরা বুঝতে পারলে যে ইংরেজি শেখা হয়, শেখার কাজটা কিন্তু ইংলিশ করছে না, অবজেক্টের দ্বারা করা হচ্ছে। তাহলে প্রথমে সাবজেক্টটা হলো নিজে কাজ করছে, এটাকে ডুয়ার বলা হয়, ডুয়ার, তখন সেটা অ্যাক্টিভ, আর কিন্তু ইংলিশ নিজে কাজ করছে না, এখানে অবজেক্টের দ্বারা, পরের সেন্টেন্সে অবজেক্টের দ্বারা কাজ করা হচ্ছে, ইংলিশের মানে সাবজেক্টের দ্বারা কাজ করা হচ্ছে না, এই জন্য এটা হলো প্যাসিভ। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে অ্যাক্টিভ এবং প্যাসিভ। আমরা আরও ভিডিওটার আর একটু অংশ দেখব। Look at these sentences. In all these sentences, the same messages are given in 2 different ways, that is first in the active voice and then in the passive voice, without changing the meaning or তোমরা তাহলে এখানে দেখতে পাচ্ছ, দেখো অ্যাক্টিভ ভয়েসের কিছু অংশ দেওয়া রয়েছে। তাহলে
ভার্ব মূলত একটা সেন্টেন্সের ভার্ব অ্যাক্টিভ ভয়েস হতে পারে অথবা প্যাসিভ হতে পারে। দেখো কিছু উদাহরণ এখানে দেওয়া রয়েছে, রিকি ক্লিনস দ্য গার্ডেন ইজ ক্লিন বাই রিকি। তাহলে প্রথমে দেখো রিকি কিন্তু নিজে হলো এই গার্ডেন পরিষ্কার করছে, তাহলে ডুয়ার হলো রিকি, সাবজেক্ট হচ্ছে নিজে কাজ করছে, এই জন্য অ্যাক্টিভ। কিন্তু গার্ডেন ইজ ক্লিন বাই রিকি, এখানে গার্ডেনের সাবজেক্ট, কিন্তু দেখো গার্ডেন তো কোনো কিছু পরিষ্কার করছে না, গার্ডেনকে পরিষ্কার করা হচ্ছে রিকির দ্বারা, তাহলে এখানে গার্ডেনটা হলো প্যাসিভ মুডে আছে, মানে নিজে ভার্বের কাজটা করছে না, অতএব এই সেন্টেন্সটা হলো প্যাসিভ ভয়েস। এভাবে দেখো পরের সেন্টেন্সগুলো ঠিক একই কথাগুলো দেওয়া রয়েছে। When the subject is the doer of the action, the verb is in the active voice. When the subject is the receiver of the action, the verb is said to be in the passive voice. দেখো এখানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ভিডিওতে, যে যখন সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন আর ভার্ব, তার মানে ভার্বের সাবজেক্ট যখন নিজেই ওই কাজটা করবে তখন দ্য ভার্ব ইজ ইন দ্য অ্যাক্টিভ ভয়েস হবে। তোমরা এখানে নিচের দুটো সেন্টেন্স দেখো, দেখতে পাচ্ছ নিচের লাইনটা, একদম নিচের লাইনটা দেখো, যে উই ডিডেন্ট বিল্ড যশোর ইন আ ডে। তাহলে এখানে দেখো এটা হলো অ্যাক্টিভ। কীভাবে? আমরা যশোরটাকে একদিনে তৈরি করিনি, তাহলে আমরা ডিডেন্ট বিল্ড মানে কি? তৈরি করা। তাহলে এই তৈরি করার কাজ করা বা না করা এটা তো আমাদের দ্বারা হচ্ছে, মানে সাবজেক্টের দ্বারা হচ্ছে, তাহলে নিচের সেন্টেন্সটা হলো তোমার অ্যাক্টিভ। কিন্তু দেখো তারপরে বললো যে হোয়েন দ্য সাবজেক্ট ইজ দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন, দ্য ভার্ব ইজ সেই টু বি ইন প্যাসিভ ভয়েস। তার মানে সাবজেক্ট যখন নিজে কাজ না করে সে কাজটা রিসিভ করবে তখন সেটাকে বলা হবে প্যাসিভ। যেমন প্রথম সেন্টেন্সটা দেখো, যশোর ওয়াজ নট বিল্ড ইন আ ডে। যশোর একদিনে গড়ে ওঠেনি, তাহলে যশোর তো কারো দ্বারা গড়েছে, যশোর কিন্তু নিজে গড়ে ওঠেনি, তো কারো দ্বারা, তাহলে যশোর নিজেই ওই কাজটা কারো দ্বারা রিসিভ করছে, তাহলে এটা হলো অ্যাক্টিভ। তার মানে প্রথম সেন্টেন্সটা হলো প্রথম সেন্টেন্সটা হলো প্যাসিভ, কারণ যশোর নিজে ওই গড়ে ওঠার কাজটা করেনি, এই জন্য যশোরটা হলো প্যাসিভ। আর একদম শেষের সেন্টেন্সটা হলো উই ডিডেন্ট বিল্ড যশোর ইন আ ডে, এটা হলো অ্যাক্টিভ। তোমরা আশা করি বুঝতে পারছো অ্যাক্টিভ প্যাসিভের যে বিষয়টা। তাহলে সাবজেক্ট কাজ যদি করে তাহলে অ্যাক্টিভ, আর সাবজেক্ট কাজ না করলে তাহলে হবে প্যাসিভ। A simple sentence in active voice has the following pattern: subject doing the action plus verb plus object receiving the action. For example, Arushi teaches Rahul. A simple sentence in passive voice has the following pattern. A simple sentence in passive voice. For example, Arushi teaches Rahul. তোমরা এখানে দেখো অ্যাক্টিভের স্ট্রাকচারটা কি হলো, যে আরুষি টিচেস রাহুল। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আরুষি, সাবজেক্ট নিজেই কিন্তু এই ভার্বের কাজটা করছে, আরুষি নিজেই কাজ করছে, আর এখানে রাহুল হচ্ছে অবজেক্ট, সে রিসিভ করছে অ্যাকশন, সেই জন্য এটা হলো অ্যাক্টিভ ভয়েস। কারণ আরুষি সাবজেক্ট, আর শিক্ষা দেওয়ার কাজটা আরুষি নিজেই করছে, সে সাবজেক্ট নিজেই কাজ করছে, এই জন্য হচ্ছে এটা অ্যাক্টিভ। A simple sentence in passive voice has the following pattern: subject receiving the action plus be plus past participle of verb plus by plus object doing the action. For example, Rahul is taught by Arushi. তাহলে এখানে দেখো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা, এখানে উদাহরণটা দেওয়া হলো রাহুল ইজ টট বাই আরুষি। তাহলে রাহুলকে শেখানো হয় আরুষির দ্বারা। তাহলে রাহুল দেখো এখানে সাবজেক্ট, কিন্তু রাহুল কিন্তু নিজে এই যে ভার্ব হলো শিক্ষা দেওয়া, টট টিস থেকে আসছে, টিসের ভিতরি টট, তাহলে এই ভার্বের কাজটা রাহুল কিন্তু নিজে করেনি, অবজেক্টের দ্বারা করা হয়েছে, সেই জন্য এটা হলো প্যাসিভ। এই জন্য বলা হচ্ছে যে সাবজেক্ট হলো রিসিভিং করছে এখানে এই কাজটা, আর করা হচ্ছে কার দ্বারা? অবজেক্টের দ্বারা। তো অবজেক্টের দ্বারা যখন কাজটা করা হচ্ছে তখন এই জন্য এটা হচ্ছে প্যাসিভ মোড। এখানে দেখো আর দুইটা উদাহরণ দেওয়া রয়েছে, যে হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, এটা মূলত প্যাসিভ মোডে রয়েছে। দেখো এখানে ইজ হলো বি ভার্ব আর তারপরে মূল ভার্বের ভিতরি, ক্যান নট বি
ব্লটেড। তাহলে আর প্যাসিভ চেনার একটা সহজ উপায় হলো যে তোমাদেরকে অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে হলে প্যাসিভ চেনার সবচেয়ে সহজ উপায় হলো যে বি ভার্ব থাকতে হবে। বি ভার্ব মানে হলো তোমরা জানো যে ভার্ব হলো বেসিক্যালি দুই প্রকার, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। আর এই অক্সিলারি ভার্ব আবার চার প্রকার। তার মধ্যে তোমরা জানো নাম বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব আর মডাল ভার্ব। আর হচ্ছে প্যাসিভ বুঝতে হলে তোমার যেটা লাগবে সেটা হলো বি ভার্ব লাগবে। বি ভার্ব মানে হলো কি এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপরে বির সাথে আইএনজি বিং বিন, হ্যাঁ এইগুলো থাকবে। আর বি নিজেই এই কয়টা, তার মানে কি বি ভার্ব এবং তারপরে মূল ভার্বের ভি থ্রি থাকতে হবে। তাহলে বি ভার্ব এবং মূল ভার্বের ভি থ্রি যদি থাকে তাহলে অবশ্যই সেটা প্যাসিভ, এটা ছাড়া কখনো প্যাসিভ হতে পারে না। তাহলে হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড। তাহলে দেখো এখানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের কিন্তু প্যাসিভে রয়েছে। কমপ্লেক্স সেন্টেন্স তোমরা জানো মিনিংটা ভাগের লেখন না যায় খণ্ডন, এটা প্যাসিভে এবং কমপ্লেক্স সেন্টেন্সে। এবং ইজ লটেড ক্যান নট বি প্লটেড, দেখো দুইটা ক্লজ এখানে আছে, হোয়াট ইজ লটেড ক্যান নট বি প্লটেড। আমি এটা নিয়ে এর আগেও প্রিভিয়াস একটা ক্লাসে কিন্তু এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম, তোমরা জানো ক্লজ এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে। তাহলে এটাকে যদি তুমি অ্যাক্টিভ করো, নিচের সেন্টেন্সে দেখো অ্যাক্টিভ যে হোয়াট গড লর্ডস উই ক্যান নট ব্লট। এখানে খেয়াল করো গড কেন আসলো আবার উই কেন আসলো, কারণ হলো যে প্যাসিভে অনেক সময় যে অবজেক্টের দ্বারা মানে সাবজেক্টের দ্বারা কাজটা করা হলো সেটা উজ্জ্ব থাকতে পারে। যেমন ধরো হোয়াট ইজ লটেড, যা ভাগ্যে দেওয়া হয়, তাহলে ভাগ্যে আমাদের কে দেয়, গড দেয়, আল্লাহ দেয়, সেই জন্য এখানে দেখো সাবজেক্ট হিসেবে গড, এটা মিনিং করে তোমাকে নিয়ে আসতে হবে, বুঝতে হবে। আর ক্যান নট বি ব্লটেড মানে ভাঙা যায় না, তাহলে ভাঙবে কারা, আমরা মানুষ যারা সৃষ্টি, সেই জন্য এখানে উই হলো। তাহলে হোয়াট গড লর্ডস উই ক্যান নট ব্লট, এখানে বিউ চলে গেল, বি উঠে গেল এবং মূল ভার্ব চলে আসলো। আমি এই নিয়মগুলোই তোমাদেরকে নিয়মের মাধ্যমে এই মানে ভিডিওটা দেখার পরে আমি তোমাদেরকে এগুলো শিখাবো যে এগুলো In কীভাবে passive হয়। form, a transitive verb is made up of the verb be with a তাহলে দেখো প্যাসিভ ফর্মে ট্রানজিটিভ ভার্ব তোমরা জানো যে যার অবশ্যই হ্যাঁ ভয়েস হতে হলে আরেকটা বিষয় কিন্তু ট্রানজিটিভ ভার্ব হতে হবে। ট্রানজিটিভ ভার্ব মানে তোমরা জানো সকর্মক্রিয়া, যার কর্ম থাকতে হবে মানে অবজেক্ট থাকতে হবে, অবজেক্ট না থাকলে কিন্তু সেটা কিন্তু প্যাসিভ হতে পারে না। তাহলে ট্রানজিটিভ ভার্ব ইজ মেড আপ অফ দ্য ভার্ব বি অ্যান্ড পাস্ট পার্টিসিপল, তার মানে বি ভার্ব থাকতে হবে এবং তারপরে মূল ভার্বের ভি থ্রি থাকতে হবে, যেটা একটু আগেই তোমাদের বললাম। এবং অবশ্যই ট্রানজিটিভ ভার্ব হতে হবে, তার মানে সেই ভার্বটা হলো সকর্মক্রিয়া, মানে তার কর্ম করার ক্ষমতা থাকতে হবে, মানে অকর্মক ইনট্রানজিটিভ ভার্ব হলে কিন্তু হবে না। তোমরা জানো প্রিন্সিপাল ভার্বের অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এইগুলো কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। আমাদের ভার্ব তারপরে টেন্স এগুলো খুব ভালো, ভয়েস এগুলো শুধুমাত্র ইট ইজ নট অনলি ইম্পর্টেন্ট ফর ইউর এসএসসি examination but also you know if when you will participate in admission test or any job preparation, so that time it is very important. So I think you will be more careful in learning this past item. participle. Usually, the এবং preposition এটা by সাধারণত introduces প্রেপোজিশন the বাই passive সাধারণত object যুক্ত হয় in a sentence. ভার্বের পরে, কিন্তু বাই ছাড়াও কিন্তু যুক্ত হতে পারে। শুধু যে বাই যুক্ত হবে তা না, কিছু ব্যতিক্রম নিয়ম আছে, তো বেশিরভাগ বাই যুক্ত হবে, প্রিপোজিশন দ্বারা যুক্ত হবে প্যাসিভ। For example, a doctor prescribes medicines. Medicines are prescribed by a doctor. তাহলে এখানে তোমরা লক্ষ্য করো A doctor prescribes medicines. Medicines are prescribed by a doctor. তাহলে তোমরা লক্ষ্য করো যে দ্য অবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ভার্ব বিকামস দ্য সাবজেক্ট অফ প্যাসিভ ভার্ব। তবে তুমি যখন অ্যাক্টিভ প্যাসিভ চেঞ্জ করবা তখন তোমাদের কিন্তু এটা বুঝতে হবে যে অবজেক্ট হচ্ছে সাবজেক্টের জায়গায় চলে যাবে এবং সাবজেক্ট অবজেক্টের জায়গায় চলে আসবে। এখানে দেখো এক্সাম্পল দেওয়া রয়েছে যে আর ডক্টর প্রেসক্রাইব মেডিসিন, এটা অ্যাক্টিভ, কারণ কি ডক্টর নিজেই প্রেসক্রাইব করে, সাবজেক্ট নিজেই কাজ করছে। কিন্তু পরেটা দেখো মেডিসিন আর প্রেসক্রাইব বাই আ ডক্টর, ডক্টরের দ্বারা আর কি করা হলো, মেডিসিনটাকে করা হলো ডক্টরের দ্বারা, অবজেক্টের দ্বারা করা হলো, তার নিচেরটা হলো প্যাসিভ আর পরেরটা হলো অ্যাক্টিভ। তাহলে আশা করি তোমরা ভিডিওটা দেখে তোমরা কিছুটা বুঝতে পারলে। এখন আমরা চলে যাব হলো মূল আলোচনায়, আমাদের এখন চলে যাব, আমি তোমাদের এখন নিয়মগুলো দেখাবো এবং নিয়মগুলো দেখিয়ে তোমাদের
আমরা শুরু করব। তাহলে ভয়েসের মূল যে বিষয়টা আমাদেরকে এখন জানতে হবে সেটা হলো এর যে স্ট্রাকচার, সেটা আমাদের জানতে হবে। এবং এই ভয়েসের স্ট্রাকচারগুলো তোমরা জানো যে এটা টেন্সের স্ট্রাকচার। টেন্স তোমরা জানো, টেন্স কিন্তু ইংলিশ সেন্টেন্স তৈরির একদম মূল যে উপকরণ সেটা হলো টেন্স। এবং সেই টেন্স তোমরা জানো, টেন্স ইজ দ্য টাইম অফ অ্যাকশন। তার মানে কোনো কর্মের যে কাল, ক্রিয়ার যে কাল, সেটাই হলো টেন্স। সেই টেন্সের গঠনের উপর নির্ভর করেই কিন্তু তোমার এই অ্যাক্টিভ প্যাসিভ হয়ে থাকে। তাহলে আমরা এখানে দেখছি যে এবং টেন্স তোমরা জানো যে মূলত 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এবং প্রত্যেকটা টেন্স আবার 4 প্রকার। এইখানে তোমরা জানো ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইনডিফিনাইট। তো আমি তোমাদের এখানে সংক্ষেপে, যাতে তোমরা সহজে বুঝতে পারো, মাত্র 3টা রুলের মাধ্যমে আমি তোমাদের এই টেন্সের স্ট্রাকচার প্লাস অ্যাক্টিভ প্যাসিভ আমি তোমাদের শিখাবো। তাহলে দেখো, আমি প্রথমে লিখেছি 3 ইনডিফিনাইট টেন্স স্ট্রাকচার। তার মানে তোমরা জানো যে ইনডিফিনাইট টেন্স মূলত 3টা আছে। একটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট, আরেকটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, আরেকটা হচ্ছে তোমার ফিউচার ইনডিফিনাইট। তাহলে আমরা এখানে দেখো 3টা ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ, প্রত্যেকটা টেন্সেরই আবার অ্যাক্টিভ গঠন আছে আর প্যাসিভ গঠন, মানে স্ট্রাকচার যেটা গঠন, এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। তাহলে আমি দেখো, আমি অ্যাক্টিভ গঠনে কি লিখেছি যে ইনডিফিনাইট টেন্সে সবসময় তো সাবজেক্ট থাকবে, তারপরে V1 থাকবে, না হলে V2 থাকবে, অথবা মডাল V1। মডাল মানে তোমরা জানো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড অক্সিলারি ভার্ব থেকে এসেছে। তাহলে এখানে দেখো একই লাইনের মধ্যে 3টা টেন্স কিন্তু শেখা হয়ে যাচ্ছে। সেটা হলো যে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে হবে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। আর যদি ফিউচার ইনডিফিনাইট টেন্স হয় তাহলে মডাল V1 মানে মডাল মানে শ্যাল, শুড, মে, মাইট, হ্যাঁ, ক্যান, কুড, উইল, উড, এইগুলো হচ্ছে মডাল। এরপরে V1 থাকবে। তাহলে এই একই লাইনের ভিতরে এই 3টা যে কোনো একটা থাকবে। আর অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট, মানে যেটাকে আমরা এক্সটেনশন বলি। তোমাদের এখানে একটু বলে রাখি যে আমরা অনেক সময় টেন্সের স্ট্রাকচার জিজ্ঞাসা করার সময় কেউ যদি বলে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা বলো, তখন তোমরা অনেক সময় বলো যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। কথা হলো যে সব সময় কিন্তু একটা সেন্টেন্সে অবজেক্ট থাকে না। এখানে এক্সটেনশন বলতে হবে। এক্সটেনশন মানে বাকি অংশ। এই এক্সটেনশনের মধ্যে 2টা জিনিস থাকবে বেসিক্যালি, সেটা হলো অবজেক্ট আর হচ্ছে কমপ্লিমেন্ট। অবজেক্ট মানে ক্রিয়ার কর্ম বোঝাবে, আর কর্ম ছাড়াও কিন্তু সেন্টেন্স হতে পারে। তা কর্ম যদি না থাকে তখন সেটাকে যেটা থাকবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। যেমন ধরো আমি একটা সেন্টেন্স বলি যে উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। দেখো এখানে একটা সেন্টেন্স রয়েছে যে রাওহা লার্নস ইংলিশ সিনসিয়ারলি। রাওহা সিনসিয়ারলি, আমি এক্সাম্পলগুলো একই সেন্টেন্স দিয়ে এক্সাম্পলগুলো দিচ্ছি যাতে করে তোমাদের এটা বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে দেখো রাওহা শেখে ইংলিশ। রাওহা কি শেখে? ইংরেজি শেখে। তাহলে এখানে ইংলিশটা হলো এর কর্ম। কিন্তু ধরো রাওহা এখানে যদি থাকলো না, ধরো থাকলো যে রাওহা লার্নস অ্যাট নাইট। ধরো থাকলো যে রাওহা রাতে শেখে, অথবা রাওহা লার্নস সিনসিয়ারলি। ইংলিশ ধরো দেওয়া নেই, শুধু দেওয়া থাকলো যে রাওহা লার্নস সিনসিয়ারলি। তখন কিন্তু এটাকে বলতে হবে যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস কমপ্লিমেন্ট বলতে হবে, এক্সটেনশন যেটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট দ্বারা কি সময়, এটা অ্যাডভার্বিয়াল মূলত হিসাবে কাজ করে, যেমন অ্যাডভার্বিয়াল ও টাইম, প্লেস, এইগুলো মূলত কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট দ্বারা শুধুমাত্র কিন্তু তোমাদের এই জিনিসগুলোই বুঝাবে, যেটার মাধ্যমে তোমার হচ্ছে সময়, স্থান, এগুলো বুঝাবে, কর্ম বোঝাবে না। আর আগেই বলে রাখি যে তোমার অবজেক্ট ভয়েস হতে হলে, মানে সেটাকে অ্যাক্টিভ প্যাসিভ হতে হলে, মানে ভয়েস চেঞ্জ করতে হলে অবশ্যই কিন্তু তোমার অবজেক্ট থাকতে হবে। অবজেক্ট ছাড়া কিন্তু তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যাবে না। তাহলে আশা করি তোমরা এখন থেকে যদি স্ট্রাকচার বলো তাহলে কিন্তু এইভাবে বলবে যে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখন এক্সটেনশনের যদি ডিটেলস কেউ জানতে চায় তখন বলবা যে এটার মধ্যে অবজেক্ট থাকে আর কমপ্লিমেন্ট থাকে। অবজেক্ট হচ্ছে ক্রিয়ার কর্ম বোঝাতে হবে, আর কমপ্লিমেন্ট দ্বারা সময়, স্থান, তারপরে মানে সাবজেক্ট ক্রিয়ার কর্ম বোঝাবে না, সাবজেক্ট সম্বন্ধে কোনো তথ্য দেবে বা সেন্টেন্সে তো নতুন তথ্য দেবে কমপ্লিমেন্ট দ্বারা। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারলে, পরবর্তীতে এই জিনিসগুলো তোমরা খেয়াল করবা। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে দেখো সবসময় অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, আর যদি V1 মানে প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে প্যাসিভে am is are লাগবে। আর যদি তোমার V2 থাকে তাহলে তোমার was were লাগবে। আর যদি মডাল V1 থাকে তাহলে মডাল দিয়ে বি লাগবে, এবং তারপরে যে মূল ভার্বটা থাকবে সেই মূল ভার্বের V3
তারপরে যদি এক্সটেনশন থাকে বাকি অংশ কমপ্লিমেন্ট এখানে বসবে, তারপরে প্রিপোজিশন তোমরা জানো প্রিপোজিশন হিসেবে বাই বসবে, বাই ছাড়া এক্সেপশনাল অন্যগুলোও বসে, তবে বেশিরভাগ ক্ষেত্রে বাই বসবে, তারপরে সাবজেক্টে এই পাশে চলে আসবে, মানে তো অবজেক্ট হয়ে চলে আসবে। তাহলে আমরা দেখো এক্সাম্পল দিলাম যে ইংলিশ ইজ লার্ন সিনসিয়ারলি বাই রাওহা। তাহলে এটা প্রেজেন্টে ছিল, দেখো লার্নস V1, সেই জন্য এখানে ইজ হলো, তারপরে মূল ভার্বের V3, তারপরে বাকি অংশ, তারপরে বাই দিয়ে রাওহা চলে আসলো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, রাওহা থার্ড পার্সন, এই জন্য রাওহাই থাকলো, যদি আই থাকতো তাহলে মি হতো, এরকমভাবে আর কি। এরপরে আমি সংক্ষেপে যাই, এখনও আরও অনেক পড়া বাকি। দেখো এরপরে আমি কন্টিনিউয়াস টেন্স, 3টা কন্টিনিউয়াস টেন্স আছে তোমরা জানো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ স্ট্রাকচার, আর এটা হলো প্যাসিভ। তাহলে এখানে তোমরা জানো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, মডেল বি থাকবে, V1 থাকবে এবং ভার্বের শেষে আইএনজি থাকবে। আচ্ছা, আর প্যাসিভে কি থাকবে, যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এখানে যে অক্সিলারি ভার্ব থাকবে সেটা বসবে, তারপরে তোমার বিং বসাতে হবে, আর তোমার বসবে হচ্ছে বিং এর পরে ভিতরে, মানে কন্টিনিউয়াস টেন্স হলেই তোমার বিং আসবে এবং তারপরে V3 এক্সটেনশন একইভাবে বসবে। যেমন দেখো রাওহা ওয়াজ লার্নিং ইংলিশ সিনসিয়ারলি, তাহলে ইংলিশ ওয়াজ বিং লার্ন সিনসিয়ারলি বাই রাওহা। তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ লার্নিং, এই জন্য এখানে ওয়াজ বিং আসলো। তোমরা বুঝতে পারলে একইভাবে। এরপরে আছে তোমার পারফেক্ট টেন্স, 3টা পারফেক্ট টেন্স তোমরা জানো। যে অ্যাক্টিভ গঠনটা হলো কি, যে যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভ হ্যাজ থাকবে, আর যদি পাস্ট পারফেক্ট হয় শুধু হ্যাড থাকবে, আর যদি ফিউচার পারফেক্ট হয় তাহলে মডাল হ্যাভ থাকবে, তারপরে মূল ভার্বের V3 থাকবে। তাহলে প্যাসিভের ক্ষেত্রে তোমার এখানে থাকবে হলো বিন। দেখো প্যাসিভে অক্সিলারি ভার্ব ওটা বসে যাবে, তার বিন বসবে এখানে বিন। তাহলে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিং, এই কথাটা ভালো করে মনে রাখবা প্যাসিভের ক্ষেত্রে, আর হচ্ছে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিন। আর V3 তো সবসময় লাগবে, তোমরা জানো যে প্যাসিভ মানেই V3। আর তোমাদের আগেই বলে রাখি যে শুধু ভয়েস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যেই ভয়েস তোমাদের আসে না, ভয়েসের ব্যবহার কিন্তু যে কোনো ইংলিশ গ্রামার, যে সেন্টেন্সে তুমি পড়ো না কেন সেখানেই লাগবে। আমি পরবর্তীতে এটা নিয়ে আবার আলোচনা করবো। তাহলে দেখো এক্সাম্পল রয়েছে এখানে, যে রাওহা উইল হ্যাভ লার্নড ইংলিশ সিনসিয়ারলি, এখানে দেখো ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে ইংলিশ উইল হ্যাভ বিন, মানে মূল ভার্বের ভিতরে দুই অক্সিলারি ভার্ব বসে যাওয়ার পরে তারপরে বিন, তারপর লার্ন সিনসিয়ারলি বাই রাওহা। তাহলে আশা করি তোমরা স্ট্রাকচারগুলো বুঝতে পারলে। আমি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করলাম না, এই 3টাই বেশি ইউজ হয়, সেই জন্য আমি এগুলো মূলত 9 প্রকার টেন্স হয়ে গেল। এরপরে তোমরা জানো এগুলো সবই অ্যাসার্টিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়। ইম্পারেটিভ সেন্টেন্সেরও কিন্তু তোমাদের ভয়েস থাকে। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন তোমরা জানো যে V1 প্লাস অবজেক্ট থাকবে, আর প্যাসিভ করতে হলে লেট প্লাস অবজেক্ট, তারপরে বি, তারপরে V3 লাগবে, তারপরে বাকি অংশ। যেমন দেখো লার্ন ইংলিশ সিনসিয়ারলি, তাহলে এটি ইম্পারেটিভ সেন্টেন্স। এটা বোঝার নিয়ম হলো যে তোমার এখানে প্রথমে ভার্ব দিয়ে শুরু। ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা আদেশ অনুরোধ তোমরা জানো, তাহলে এখানে আদেশ অনুরোধ নিষেধ এইগুলো বোঝায়। তাহলে প্যাসিভে লেট দিয়ে দেখো শুরু হবে, লেটের পরে এখানে অবজেক্ট বসাতে হবে ইংলিশ, তারপরে বি, তারপরে দেখো মূল ভার্বের V3, তারপরে এক্সটেনশন। একদম স্ট্রাকচার অনুসারে তোমরা মিলে এগুলো দেখে নিবা। তারপরে লেট দিয়েও তোমার ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, দেখো লেট দিয়ে কিছু ইম্পারেটিভ সেন্টেন্স, সেখানে স্ট্রাকচার আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা এক্সাম্পল সহ এটা একটু দেখে নিও, সময় কম আছে এই জন্য আমি একটু দ্রুত যাচ্ছি। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের তোমার হচ্ছে ভয়েস হয়, যেমন হু দিয়ে অনেক সময় থাকে, হু দিয়ে থাকলে পারে তোমার অ্যাক্টিভে যদি হু দিয়ে থাকে তাহলে প্যাসিভে তোমার বাই হুম ইউজ করতে হয়, হ্যাঁ। তারপর অক্সিলারি ভার্ব বসে, তারপরে তোমার অবজেক্ট বসে, তারপরে V3 বসে। স্ট্রাকচারগুলো তোমরা যদি ফলো করো তাহলে বুঝতে পারবা যে হু উইল লার্ন ইংলিশ সিনসিয়ারলি, তাহলে বাই হুম উইল ইংলিশ বি লার্ন সিনসিয়ারলি। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা জানো ইন্টারোগেটিভ চিহ্ন বসে, হু দিয়ে থাকে। আর যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকেই তো তোমরা জানো ইন্টারোগেটিভ করা যায়, অক্সিলারি ভার্ব জাস্ট প্রথমে চলে আসবে, অন্য সব কিছু ঠিক থাকবে। তাহলে এইভাবে আমাদেরকে বুঝে নিতে হবে। এবার আমি এইগুলো এক্সারসাইজ নিয়ে কাজ করব, এক্সারসাইজ প্লাস হোমওয়ার্ক তোমাদের দেবো। আমি এখানে যে এক্সারসাইজগুলো ইউজ করেছি, এক্সারসাইজগুলো তোমাদের টেক্সট বুক থেকে বেশিরভাগ নেওয়া, যাতে করে তোমাদের টেক্সট বুকের কথা তোমরা ভুলে না যাও, টেক্সট বুকগুলো পড়ার প্রতি তোমাদের আগ্রহ বাড়ে। এবং টেক্সট বুক ভালো করে না পড়লে তোমাদের প্রথম পত্রের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে, তোমরা জানো। আর তোমাদের এইবার আমরা আসি, এইবার আমি আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের এই ভয়েসটা মূলত থাকে হচ্ছে
তোমরা জানো যে ভয়েসের আলোচনা সরাসরি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে আসে। একই সাথে ভয়েস কিন্তু তোমাদের ভয়েসের যে ব্যবহার সেটা কিন্তু তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব সেখানেও কিন্তু থাকে। তার মানে ইংলিশ সেন্টেন্স যেখানেই থাক না কেন, ইংলিশ সেন্টেন্সের প্রত্যেকটা জায়গায় তুমি যেখানে ইংলিশ সেন্টেন্স পাও না কেন সেখানেই কিন্তু তোমার এই ভয়েস থাকবে। কারণ ইংলিশ সেন্টেন্সের যে ভঙ্গি, যে কোনো ইংলিশ সেন্টেন্সই দুইটা ভঙ্গিতে প্রকাশ পায়, মানে ওয়ে অফ এক্সপ্রেসিং দ্য ভার্ব বেসিক্যালি দুইটা ওয়েতে হয়, একটা হলো অ্যাক্টিভ আর একটা হলো প্যাসিভ। তাহলে আমরা দু একটা এক্সাম্পল দেখি। দেখো এখানে একটা এক্সাম্পল আমি নিয়েছি, দ্য লাঞ্চন, তোমাদের স্টোরি আছে শর্ট স্টোরি, সেখান থেকে দেখো আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট, একদম শেষের দিকে দেখো এই লাইনটা আছে। তাহলে এখানে প্রথমেই কিন্তু তোমাদেরকে ভার ভালো করে চিনে নিতে হবে এবং তারপরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে অবজেক্ট কোনটা এটা বুঝতে হবে। দেখো আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট, তাহলে তোমাকে বুঝে নিতে হবে আগে, সবার আগে কিন্তু ভার্ব চিনে তারপর অবজেক্ট বোঝার চেষ্টা করতে হবে। দেখো এর মানে হলো যে আমি আমার প্রতিশোধ নিয়েছিলাম অবশেষে। আগে টেন্স তোমরা বোঝার চেষ্টা করো। দেখো হ্যাভ হ্যাজ আছে, হ্যাভ হ্যাজ থাকলে পরে সেটা প্রেজেন্ট পারফেক্ট, তারপর মূল ভার্বের V3, তার মানে অবশেষে আমি আমার প্রতিশোধ নিয়েছিলাম। হ্যাঁ, দ্য লাঞ্চনে তোমরা জানো সে বিখ্যাত লাইন। তাহলে দেখো এখানে তোমরা জানো যে ভয়েস করতে হলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে মাই মানে আমি নিয়েছিলাম, কি নিয়েছিলাম? আমার প্রতিশোধ। তাহলে আমার প্রতিশোধ দেখো সরাসরি মাই রিভেঞ্জ একসাথে ফ্রেজ, এটা কিন্তু সাবজেক্টের জায়গায় চলে আসলো। তারপর এটা পারফেক্ট, এটা হলো মাই রিভেঞ্জ থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য এখানে হ্যাজ হলো। আর আয়ের পরে তোমরা জানো ফার্স্ট পারসন, এই জন্য হ্যাভ হলো। তাহলে এটা কিন্তু খেয়াল রাখবো, তোমরা অনেক সময় এই হ্যাভটা কিন্তু এখানে হ্যাজটা হ্যাভ করে ফেলো, তখন ভুল হয়ে যায়। আর পারফেক্ট টেন্সে তোমরা জানো বিন হবে এবং তারপরে মূল ভার্ব যেটা হ্যাড, এখানে মূল ভার্ব, আর এই হ্যাভ হলো অক্সিলারি ভার্ব। তাহলে এই হ্যাডটা এখানে মূল ভার্বের V3 বসে গেল। আর অ্যাট লাস্ট এটা হলো এক্সটেনশন বা কমপ্লিমেন্ট, পরে বসে গেল। আর তারপরে প্রিপোজিশন বাই প্লাস মি, আই থাকলে মি হয়, মানে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে তোমরা জানো। তাহলে এইভাবে তোমাদের এটা অ্যাক্টিভ, আর এই প্রথমটা অ্যাক্টিভ, পরেরটা কিন্তু প্যাসিভ। এইভাবে তোমরা দেখো পরের সেন্টেন্সটাও ওই একই সেন্টেন্স তোমাদের রাইট ফর্ম ভার্বের মধ্যে এইভাবে আসতে পারে যে মাই রিভেঞ্জ হ্যাভ অ্যাট লাস্ট বাই মি। তাহলে এটা তোমার হচ্ছে সঠিক উত্তর হবে কি, মাই রিভেঞ্জ হ্যাজ বিন হ্যাড অ্যাট লাস্ট বাই মি, মানে এই সেন্টেন্সটাই তোমার রাইট ফর্ম ভার্বের মধ্যে চলে আসতে পারে বা সেন্টেন্স কমপ্লিটিংয়ে আসতে পারে, যে কোনো সেন্টেন্সে বোঝার। তোমরা জানো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তোমাদের আছে, সেখানে আসতে পারে, বিভিন্ন জায়গায় আসতে পারে, এই জন্য তোমাদেরকে এগুলো খেয়াল করতে হবে। দেখো আরও এক্সাম্পল দিয়েছি আমি, যে আই কট সাইট অফ হার অ্যাট দ্য প্লে, তোমরা জানো এটাও লাঞ্চন থেকে নেওয়া, যে শি কট সাইট অফ অ্যাট দ্য প্লে বাই মি। এই যে কট, হ্যাঁ, কট সাইট অফ, এটা মূলত একটা ফ্রেজ, ক্যাচ সাইট অফ থেকে আসছে, তোমরা জানো হঠাৎ দেখতে পাওয়া, যে আমি তাকে নাট্যশালায় হঠাৎ দেখতে পেলাম। অ্যাট দ্য পেলে তোমরা জানো এটা নাট্যশালা বোঝাচ্ছে, এটাও একটা ফ্রেজ। আর কট সাইট অফ এটাও ফ্রেজ, এটা ভার্ব ফ্রেজ আর এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফ্রেজ কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে, ফ্রেজ ক্লজ এগুলো ভালো করে বুঝতে হবে। তাহলে এটা এই কট, এই ভার্বটা দেখে আমরা বুঝবো এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, V2 তে আছে। স্ট্রং ভার্ব উইক ভার্ব কিন্তু ভালো করে জানতে হবে। আমরা যদি V1 V2 এগুলো ভালো করে না বুঝি তাহলে কিন্তু আমরা এগুলো আবার বুঝতে পারবো না। তাহলে এখানে কটটা হলো তোমার V2, তাহলে এই জন্য পাস্টে দেখো V2 থাকলে তো ওয়াজ হবে, ওয়াজ অথবা শির পরে ওয়াজ হয়, তারপরে V3। তো সাইট অফ এটা হলো ভার্ব ফ্রেজের একসাথে বসে গেল, বা তারপরে এক্সটেনশন বসলো, তারপর বাই মি, এইভাবে। দেখো এরপর তোমাদের কিছু আমি হোমওয়ার্ক দিয়েছি, যা আ হ্যাপি স্মাইল স্প্রেড ওভার হিজ ব্রড ব্রিজ লাইক ফেস, এটা হোমওয়ার্ক হিসেবে আমি তোমাদের দিলাম। প্রথমে ভার্ব আইডেন্টিফাই করবা, যেমন এখানে কিন্তু স্প্রেড হলো ভার্ব, এটাকে দেখে তোমরা কিন্তু বুঝবে এটা প্রেজেন্ট না পাস্ট, এটা বুঝে নিয়ে তারপরে তোমাকে এটা হোমওয়ার্ক করতে দিলাম। তোমরা এটা অ্যাক্টিভ আছে, এটা প্যাসিভ করবা, মানে ভয়েস চেঞ্জ করবা। তারপর দেখো আরও কিছু এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, যে ইফ সামওয়ান হ্যাড নট মেনশন হার নেম আই উড হ্যাভ হার্ডলি রিকগনাইজ হার। এটা দেখো মূলত কমপ্লেক্স সেন্টেন্সে, এটা দেখো কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ আছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ক্লজ, মি পর্যন্ত, এবং তারপরে কিন্তু আরেকটা ক্লজ। তাহলে দুইটা ক্লজেই দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং অবজেক্ট আছে। তাহলে দুইটা ক্লজেই এবং অ্যাক্টিভ মুডে আছে, এবং দুইটা ক্লজকে এখানে দেখো প্যাসিভ করা হয়েছে, দুইটা ক্লজেই কিন্তু চেঞ্জ করা হয়েছে। দেখো দুইটা ক্লজের মধ্যেই আমরা চেঞ্জ করলাম। দেখো এখানে বলা রয়েছে যে ইফ সামওয়ান হ্যাড নট মেনশন হার নেম আই উড হ্যাভ হার্ডলি রিকগনাইজ হার। তাহলে ইফ হার নেম হ্যাড নট বিন মেনশন বাই সামওয়ান, মানে কেউ যদি তার নাম উল্লেখ না করতো, শি উড হ্যাভ বিন হার্ডলি রিকগনাইজ বাই মি। দেখো দুটোই হলো পাস্ট পারফেক্ট টেন্সে ছিল, এই যে হ্যাড নট মেনশন পাস্ট, এই জন্য বিন হলো, আর এখানেও দেখো উড হ্যাভ বিন, উড হ্যাভ ছিল, এই জন্য উড হ্যাভ বিন হলো, তারপর মূল ভার্বের ভিত্তিতে। এটা কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে যদি দুইটা ক্লজেই তোমার
পাঁচটে থাকে, দুইটা ক্লজেই যদি সাবজেক্ট অবজেক্ট থাকে তাহলে দুইটা ক্লজেই চেঞ্জ করতে হবে, আর দুইটা ক্লজে না থাকলে একটা ক্লজে থাকলে একটা ক্লজেই হবে। এটাই দেখো তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের মতো করে, রাইট ফর্ম অফ ভার্বের মতো করে কিন্তু এটা আসবে ভয়েসে। দেখো এইভাবে থাকবে যে ইফ সামওয়ান হ্যাড নট মেনশন হার নেম আই হার্ডলি রিকগনাইজ হার। তাহলে এখানে দেখো এই যে কন্ডিশনাল সেন্টেন্সের কথা দেখো, রাইট ফর্ম ভার্ব নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো। দেখো কন্ডিশনাল সেন্টেন্সে তোমরা জানো যে প্রথম ক্লজে ইফ প্লাস পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে পরে হলো উড হ্যাভ V3 হয়, মানে পারফেক্ট কন্ডিশনাল যেটাকে আমরা বলি। তাহলে দেখো উড হ্যাভ V3, তার মানে এটা হলো তোমার এইভাবে তোমাদের আসতে পারে। এটা হলো কন্ডিশনাল সেন্টেন্সের আর কি অ্যাক্টিভ মুডে আসে, এভাবে আসতে পারে, প্যাসিভ মুডেও আসতে পারে। তাহলে এইগুলো তোমরা ভালো করে করবে। আরও দেখো এক্সাম্পল দেওয়া রয়েছে যে শি গেভ মি আ ব্রাইট এনামিক্যাল ফ্ল্যাশ অফ হার টিথ। তোমরা এটা হোমওয়ার্ক হিসেবে দিলাম, তোমরা এগুলো করার চেষ্টা করবে। আচ্ছা, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে দ্য সুন্দরবন ইজ নোন ফর ভ্যানিশিং আইল্যান্ড। তাহলে এখানে তোমাদের দেখো এইভাবে তোমাদের বেশি আসে যে তোমাদের অবজেক্ট সাবজেক্টটা দেওয়া থাকে না, এটা প্যাসিভে দেওয়া রয়েছে। দেখো বি ভার্বের পরে মূল ভার্বের V3, যে দ্য সুন্দরবন ইজ নোন ফর ভ্যানিশিং আইল্যান্ড, মানে সুন্দরবনকে বলা হচ্ছে যে এটা ধ্বংসপ্রাপ্ত একটা দ্বীপ। সুন্দরবন মানে ধ্বংস হয়ে যাচ্ছে, এটা হিসেবে সে জানা, এটা পরিচিত। কিন্তু এটা পরিচিত কাদের কাছে? আমাদের কাছে। কিন্তু এটা দেখো প্যাসিভে, এবং এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় বেশি আসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে। তার মানে এখানে সুন্দরবন ইজ নোন মানে এটা জানা বা এটা পরিচিত কাদের কাছে? আমাদের কাছে। দেন পিপুল দিয়ে লেগেছে, দেখেছো? তুমি উই দিয়েও লিখতে পারবা, পিপুল দিয়েও লিখতে পারবে, যে পিপুল নো দ্য সুন্দরবন ফর ভ্যানিশিং আইল্যান্ড। এই টাইপের কিন্তু তোমাদের অনেক আসে, তোমরা ভালো করে খেয়াল করবা। এবং দেখো তার মানে এটা ছিল প্যাসিভ আর পরেরটা অ্যাক্টিভ। তারপর সুন্দরবন নো ফর ভ্যানিশিং আইল্যান্ড, দেখো এটাও কিন্তু তোমার রাইট ফর্ম ভার্বের মধ্যে আসতে পারে। তাহলে এখানে দেখো এটা কিন্তু ইজ নোন, তার মানে এটা হলো প্যাসিভে করা হলো, যে সুন্দরবনকে জানা বা সুন্দরবন পরিচিত কী হিসাবে? ভ্যানিশিং আইল্যান্ড, আমাদের দ্বারা। এখানে অবজেক্ট আর কি উজ্জ্বল রয়েছে। তাহলে এইভাবে তোমাদেরকে আসবে। তারপর দেখো আরও কিছু আমি তোমাদের এক্সাম্পল, এটা তোমরা নিজেরা বাসায় করার চেষ্টা করবো। আমি কিছু কিছু এক্সাম্পল দিয়েছি, এত আলোচনা আসলে দীর্ঘক্ষণ হয়ে যাচ্ছে। আমি এখানে আরও দেখো কিছু আলোচনা এনেছি। ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড টু গ্রিট ইউর ইল্ডার্স অ্যান্ড ভিজিটার্স টু ইউর হোম অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্র্যাডিশন। এটা দেখো হ্যাভ বিন টোল্ড, এই হ্যাভ বিন টোল্ড দেখেই বোঝা যাচ্ছে যে এটা হলো পারফেক্ট টেন্স। দেখো হ্যাভ হ্যাজ, তারপরে মূল ভার্বের V3। তাহলে এটা প্যাসিভে আছে, তাহলে অ্যাক্টিভ করতে হলে তোমরা জানো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এবং বিন কিন্তু উঠে যাবে। দেখো বিন উঠে গেল, এখানে হ্যাভ টোল্ড আসলো, তারপরে হ্যাভ টোল্ড এসে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। এইভাবে কিন্তু তোমাদেরকে এটা প্যাসিভ ছিল আর এটা হলো অ্যাক্টিভ। আমি তোমাদের করতে দিয়েছি, দেখো আ চাইল্ড মাস্ট অলসো হ্যাভ বিন টট টু বি পোলাইট ইন কোম্পানি, হোমওয়ার্ক হিসেবে করবে। তোমরা সবাই উত্তর করার চেষ্টা করবে। I will have a cordial attempt to answer all of your questions. So please try to practice it. It is very important. Without practicing, I think if you only learn the rules, so that times your learning will not be effective and complete if you do not practice. So practice is very important. প্র্যাকটিস করতে হবে। দেখো আরও আমি কিছু এক্সাম্পল দিচ্ছি এখানে, তোমরা এইগুলো করবা। এগুলোর অ্যাক্টিভ অথবা প্যাসিভে আছে, তোমরা সেইগুলোকে অ্যাক্টিভে থাকলে প্যাসিভ করবা, প্যাসিভে থাকলে অ্যাক্টিভ করবা। এখানে আমি তোমাদের দেখো কিছু ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে এসেছে। দেখো নেভার ইন্টারাপ্ট দ্য আদার পারসন হোয়াইল হি অর শি ইজ টকিং। তাহলে প্রথমে ভার্ব দেখো ইন্টারাপ্ট আছে, তাহলে লেট নট দিয়ে নেভারের জন্য নট চলে আসলো। তাহলে লেট নট দ্য আদার পারসন বি ইন্টারাপ্টেড। তোমরা জানো যে লেট হয় এবং তারপরে অবজেক্ট বসে, তারপরে V3। এটা আমরা নিয়ম কিন্তু তোমাদের দেখিয়েছি অলরেডি, তাহলে তোমরা কিন্তু এগুলো দেখবে, নিয়ম অনুসারে মিলিয়ে নেবে। তাহলে এখানে দেখো আমি তোমাদের আরও কিছু হোমওয়ার্ক হিসাবে দিয়েছি, তোমরা আশা করি এগুলো করবে। এখানে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের কিছু হোমওয়ার্ক দিয়েছি। এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের হু দিয়ে দেখো দিয়েছি, তোমরা আশা করি এগুলো করবে। দেখো এখানে কিছু আমি রাইট ফর্ম ভার্বের এক্সাম্পল দিয়েছি। দ্য অ্যাসেম্বলি কল ইন্টু সেশন অন 25th March, এইগুলো তোমরা করবে। গ্র্যান্ডমাদার শুক হার হেড অ্যান্ড ক্যারিড অন উইথ নিটিং, এগুলো হোমওয়ার্ক হিসেবে আমি তোমাদের দিয়েছি। তোমরা আশা করি এইগুলো বাসায় ভালো করে করার চেষ্টা করবে, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা জানো যে তোমাদের এই যে রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু এইভাবে আসে। দেখো রাইট ফর্ম ভার্বের কিছু এক্সাম্পল এবং কিছু উত্তরও কিন্তু এখানে দেওয়া রয়েছে, এর আগের ক্লাসগুলোতে আমি নিয়েছিলাম।
তো সেইগুলো আমি এগুলো উত্তর করে করে দেওয়া আছে, এগুলো যা হোক তোমাদেরকে একটু পরবর্তীতে আমি এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো। এখানেও দেখো অ্যাক্টিভ প্যাসিভ আছে, দেখো আমরা একটু আগেই শিখে আসলাম। দেখো এখানে অ্যাক্টিভ প্যাসিভ চলে আসলো যে আই স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি ওয়াজ সেভড ফর দিস। দেখো এই ওয়াজ সেভড, তার মানে বি ভার্ব এবং মূল ভার্বের ভিতরি, বি ভার্ব এবং এই মূল ভার্বের ভিতরি দেখেই বুঝতে হবে এটা হলো প্যাসিভে আছে। তাহলে এবং দেখো এর কিন্তু অবজেক্ট দেওয়া নেই, তাহলে এখানে কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে একটা ভালো অল্প পরিমাণ টাকা সে সেভ করতো এর জন্য। তাহলে এখানে দেখা রয়েছে যে হি সেভ রাইস ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি, এখানে অবজেক্ট ছিল না, জিমকে আর কি বোঝাচ্ছে আর কি, সেই জিমের দ্বারা আর কি এটা সেভ করা হলো, এটাকে কিন্তু মিনিং করে তোমাকে এটা নিয়ে আসতে হবে। দেখো এখানে হি আসলো আর এটা ওয়াজ আছে, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, এই জন্য এটা সেভ হলো। এরকম দেখো এরকম আরও এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, এক্সক্লামেটরি এক্সাম্পল, বিভিন্ন হোমওয়ার্ক, এখানে দেখো কিছু হোমওয়ার্ক আছে, তোমরা এই হোমওয়ার্কগুলো করার চেষ্টা করো। পরবর্তীতে সুযোগ হলে আমি এইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ক্লাসে সুযোগ আসলে আমাদের প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, অনেক অনেক করে আমাদের প্র্যাকটিস করতে হবে। আর আরেকটা বিষয় হলো, আরেকটা বিষয় দেখিয়ে আমি শেষ করব, সেটা হলো তোমরা জানো যে তোমাদের যে রাইট তোমাদের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়নি, ডিগ্রি নিয়ে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের ডিগ্রি নিয়ে আলোচনা করবো। তোমরা জানো পজিটিভ কম্পারেটিভ, এখানে আমি কিছু রুলস দেওয়া আছে, দেখো ডিগ্রি কীভাবে, নো আদার দিয়ে থাকলে দেন এনি আদার, এইগুলো নিয়ে আমি পরবর্তীতে আবার সাজিয়ে আবার নতুন করে আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। সো এর আগে আমি তোমাদের এই যে ক্লাসগুলো নিয়েছিলাম তোমরা জানো, এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে রুল তোমরা জানো, 3টা লাইনে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ইয়েগুলো আমি তোমাদের কিন্তু এর আগের ক্লাসগুলোতে নিয়েছিলাম। যাই হোক, তোমরা আশা করি এইগুলো ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবা অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। যত বেশি, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ উইল লার্ন। সো থ্যাংক ইউ for all, and stay safe and stay fine. Thank you very much. Speak in the next class.